অনন্ত সিংহ এমন একটা নাম যে শুধুমাত্র একজন রেভলিউশনারি না। অনন্ত সিংহ একটা সময়কে সিগনিফাই করে, অনন্ত সিংহ একটা বিপ্লবকে সিগনিফাই করে, অনন্ত সিংহ একটা সংগ্রামকে সিগনিফাই করে। জিদ্দার এতগুলো লুক প্ল্যানিংটা কি করে হয়েছিল এবং না, ডেফিনেটলি, কারণ মানুষ এই চরিত্রটা করা উচিত যে এতটা লার্জার দ্যান লাইফ। এবং জিদ্দা আমরা ছোটবেলা থেকে দেখেছি, যখনই স্ক্রিনে আসে তখনই একটা অ্যাডেড লেয়ার অফ ক্রিয়েট করতে পারে, অ্যাডেড লেয়ার ক্রিয়েট করে, এবং তার নিজস্ব একটা অরা আছে। এবং সেই অরাটা আমার মনে ছিল এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে খুব সাহায্য করবে। বাট ডেফিনেটলি এটাও অনেকে আমাকে বলেছিল যে অনন্ত সিংহ কি জিত হয়ে উঠবে। তবে এইটুকু বলতে পারি, ছবিটা যারা পুরোটা দেখবে তারা একটা নতুন জিদ্দাকে দেখতে পাবে। এবং আমি গ্যারেন্টি নিয়ে বলছি, সেটা অডিয়েন্স বুঝতে পারবে 14ই আগস্ট এলে, যে জিদ্দাই অনন্ত সিংহ হয়ে উঠেছে। এটা অফ ক্যামেরা ধরো শুটিং এর শেষে যেরকম না, অফ ক্যামেরা মানুষটা খুবই মানে ও গল্প করতে ভালোবাসে, সারাক্ষণ বসিয়ে মজার moments মজা, সারাক্ষণ ও মজার গল্প করে। কিন্তু হাতে চোট পেয়েছিল শুটিং শুরুটা কিভাবে হয়েছিল? ওটা একটা অ্যাকশন দৃশ্য করতে গিয়ে লেগেছিল, অ্যান্ড ডেফিনেটলি ভালোভাবেই লেগেছিল। কি হয়েছিল তারপর তো মানে সবার তো লাগার পর সবার কিরকম না, তখন ইমিডিয়েটলি বোঝা যায়নি, তবে ডেফিনেটলি ব্যথা করছিল। বাট আচ্ছা। হ্যাঁ, এক্স রে করার পর রাত্রির বেলা দেখা গেছে ওটা একটা ফ্র্যাকচার হয়েছে। এবং পরবর্তীকালে শুটিং 2 দিনের জন্য পোস্টপোন করা হয় এবং মানে হাতে ব্যান্ডেজ করা হয়। তারপর ওনার ডেডিকেশন এতটাই, উনি হাতটা আগে থেকে খুলিয়ে ব্যান্ডেজটা খুলে খুলে অ্যাকচুয়ালি কিছু সিন শ্যুট হয়েছে, যেখানে ওই একটা সিন আছে না, নাকটা একটু উঁচু হবে, যে ওটা কিন্তু অ্যাকচুয়ালি শুটিং এর সময় হাতে ব্যান্ডেজটা খোলা, মানে তারপরে আবার ব্যান্ডেজটা পরে দিচ্ছে সব। যন্ত্রণাটা সহ্য করতে করতে হ্যাঁ। কাজটা করেছে। তো কিছু ডেডিকেশন মানুষের থাকে আর কি, না হলে এই পর্যায়ে পৌঁছানো যায়। কেমন আছো বল? খুব ভালো আছি, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, এবং এত বড় একটা প্রজেক্ট, কংগ্রাচুলেশনস তোমাকে। এবং থ্যাংক ইউ সো মাচ। প্রায় তো সবার সাথেই কাজ করা তোমার হয়ে গেল, মানে বাকি তো কিছু নেই। এক্সপিরিয়েন্স কেমন সবার সাথে কাজ করা? সবার সাথে মানে ডেফিনেটলি আমি অনেকের সাথেই কাজ করেছি, বাট যে চারজন খুবই উল্লেখিত আর কি, মানে যাদেরকে নিয়ে আলোচনা হয়, ডেফিনেটলি আমি দেবদা, বুম্বাদা, মিঠুনদা এবং জিদ্দার সাথে কাজ করেছি। বাট এই চারজনের সাথে কাজ করার একটা কমন ফ্যাক্টর হচ্ছে দে আর ভেরি ডেডিকেটেড টুয়ার্ডস দেয়ার ওয়ার্ক। তারা নিজের কাজের জন্য সবকিছু করতে পারে, তাই জন্যই হয়তো আজকে তারা সেই সাকসেস প্যারামিটারে দাঁড়িয়ে আছে। এবং আমার মনে হয়, এটা আমি ব্যক্তিগত ধারণা, খুব কম মানুষই এরকম ব্লেস যে রাস্তায় দাঁড়ালে ভিড় হয়ে যায়। মানে আমি জিদ্দার সাথে একটা জায়গায় গেছিলাম রিসেন্টলি, আমি দেখছি কাতারে কাতারে লোক, মানে কিছু লোক গাছের ডালে পর্যন্ত উঠে যাচ্ছে। তো ডেফিনেটলি এই ভালোবাসাটা খুব কম লোকই অর্জন করতে পারে। এবং তারা এতটা নিষ্ঠা সম্পর্ক, মানে নিষ্ঠা নিয়ে তাদের কাজ করে গেছে বলেই হয়তো এত বছর ধরে তাদের এই ভালোবাসাটা নিপুণ রয়ে গেছে। জিদ্দের সাথে কাজটা একেবারেই আমার একটা সারপ্রাইজ হয়ে গেছিলাম, এত বড় একটা কাজ। প্ল্যানিং কবে থেকে শুরু হয়েছিল কাজের? প্ল্যানিং ডেফিনেটলি এটা প্রায় দীর্ঘ 3-4 বছরের একটা লড়াই, মানে আমি বলতে আচ্ছা। পারবো না এক্সাক্ট ডেট। ডাবারুর সময় আমাকে অরিত্র একজনের গল্প বলে, একজনের কথা বলে, এবং আমার তারপরে আমি ওর বইটা পড়ি, যে বইটার নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটা অনন্ত সিংহ নিজে জেলে বসে লিখেছিলেন, নিজের অটোবায়োগ্রাফি সর্ট অফ, মানে। তো সেইটা পড়ার পর আমার খুব ইন্টারেস্টিং লাগে, এবং আমার মনে হয় যে এরকম মানুষের গল্প বলাটা খুব দরকার, যে মানুষগুলো ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে গেছে, এবং যে মানুষগুলো এতটা আত্মবলিদান করার পর আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এবং এমন একটা মানুষের গল্প, যে মানুষটাকে এক কথায় ব্যাখ্যা করা যায় না। এবং এমন একটা মানুষ, যে মানুষটা শুধু স্বাধীনতার প্রাক্কালে নয়, স্বাধীনতা পরবর্তীকালেও একটা বিপ্লব চালিয়ে গেছে দেশের জন্য। এবং অনন্ত সিংহ এমন একটা নাম যে শুধুমাত্র একজন রেভলিউশনারি না। অনন্ত সিংহ একটা সময়কে সিগনিফাই করে, অনন্ত সিংহ একটা বিপ্লবকে সিগনিফাই করে, অনন্ত সিংহ একটা সংগ্রামকে সিগনিফাই করে, এবং ওভারঅল অনন্ত সিংহ অ্যাকচুয়ালি একটা বিতর্ককে সিগনিফাই করে। কারণ স্বাধীনতার আগে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে নিজেকে সবকিছু মানে বলিদান দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে। এবং স্বাধীনতার পরে তিনি এমন কিছু কর্মকাণ্ড করে বসেন যেটা তাকে প্রচণ্ড বিতর্কের মধ্যে ফেলে দেয়। তো সেই বিতর্কটা জানতে গেলে, বা
যে স্বাধীনতার জন্য এত মানুষের এত আত্মবলিদান দিয়েছে, সেই স্বাধীনতা আমরা আদেও পেয়েছি কিনা সেইটা জানতে গেলে 14ই আগস্ট দর্শককে হলে এসে দেখতে হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। আমরা যতগুলো ফ্রিডম ফাইটারের সিনেমা দেখেছি, তোমার সব থেকে আলাদা হচ্ছে কারণ তারা ইন্ডিপেন্ডেন্স সময়কার গল্প দেখিয়েছে, মানে স্বাধীনতার আগে। এখানে তুমি দুটো টাইম জোন এক করছো, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে অনন্ত সিংহের জীবনটা, যেটা কিন্তু স্ক্রিন প্লের সঙ্গে খুব চ্যালেঞ্জিং ছিল সেই সময়কার মিলানো থেকে শুরু করে কাস্ট তৈরি করা। তো কিভাবে কি কি ম্যানেজ করলে সবকিছু? টাইম লাইন বলতে গেলে এটা বিরাট বড় একটা টাইম লাইন। মানে 1923 সালে ওর প্রথম মাস্টারদার দলে যোগ দেওয়া, বাড়ি থেকে পালিয়ে যাওয়া, বাড়িতে মার খাওয়া, বাড়ি থেকে সবকিছু ত্যাগ করে দেশের জন্য এগিয়ে যাওয়া, এবং তারপরে কিছুদিন পর তিনি টাকার জন্য বিপ্লবকে যাতে চালিয়ে যেতে হয় তার জন্য তিনি একটা বিরাট বড় ডাকাতি করে। আসাম বেঙ্গল রেলওয়ে থেকে ওনার উল্লেখ্য একটা বিরাট বড় ডাকাতি আছে, যেখান থেকে প্রায় 17,000 টাকা লুট করেছিলেন ব্রিটিশদের থেকে। এবং তারপরে তার জেল হয়, তার আবার ফিরে আসে, আবার মাস্টারদা নতুন করে দল তৈরি করে, সেখানেও অনন্ত সিংহ ছিল। এবং তারপরে সেই ঐতিহাসিক রাত বলতে পারো, যেটা চট্টগ্রাম অস্ত্রাগার লুট বলা হয়, ঐতিহাসিক রাত। এবং তারপর 3 দিন প্রায় চট্টগ্রামকে স্বাধীন করে দিয়েছিল তারা। এবং তারপর তিনি স্যারেন্ডার করে, এবং তারপরে একটা ডাইনামাইট ষড়যন্ত্রে উনি জেলের ভেতর একটা ডাইনামাইট ষড়যন্ত্র প্ল্যান করে, এবং তার জন্য, যেটা আলটিমেটলি ফেল হয়ে গেছিলো, বাট সেটাকে আমরা একটু ফিকশন করে দেখিয়েছি। কিন্তু সেটা জন্য ওনাকে কালাপানি পাঠিয়ে দেওয়া হয়, এবং কালাপানি থেকে তিনি ছাড়া পান প্রায় স্বাধীনতার কিছুদিন আগে। এবং সেখান থেকে ওনার যে প্রশ্নটা, এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম, যেখানে থেকে উনি নতুন কিছু কর্মকাণ্ড করতে শুরু করেন, যেটার জন্য উনি প্রবল বিতর্কের মধ্যে পড়েন। এবং এটা আমরা প্রথম দিন থেকে এটা খুব ক্লিয়ার করে রেখেছিলাম যে এই ছবিটা অ্যাকচুয়ালি ইতিহাসকে সাদা কালো ভাগে ভাগ করবো না। এটা অডিয়েন্সের ওপর, তারা ছবিটা দেখে বলবে তিনি আদেও বিপ্লবী ছিলেন না ডাকাত। তুমি এই ম্যাসিভ আকার যে সিনটা, লুণ্ঠনের যে সিনটা, জিদ্দা একটা সিন দেখছি দৌড়াচ্ছে ট্রেনের উপর দিয়ে, খুব ম্যাসিভ আকারে করেছো। এবং ওটা অ্যাকচুয়ালি আসাম বেঙ্গল রেলওয়ের যে ডাকাত। আচ্ছা আচ্ছা, তো তোমার ভিএফএক্স থেকে শুরু করে পুরো প্ল্যানিংটা কি ছিল? কারণ একটা বড় গ্যাঞ্জাম দেখতে পাচ্ছি, এবং যেটা তুমি ডেফিনেটলি এটা খুব এক্সপেন্সিভ একটা শ্যুট, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা শ্যুট। এবং এটা কৃতিত্ব যায় স্টান শিবা বলে একজন মানুষ, যিনি জেলারের ফাইট মাস্টার, সিকান্দারের ফাইট মাস্টার। উনি অনেক ছবি করেছেন, এবং প্রথম দিন আমার অ্যাপ্রোচ ছিল যে ইট শুড লুক ভেরি রিয়েলিস্টিক, মানে একটা বিপ্লবীর লড়াই যেন মনে হয়। তো ডেফিনেটলি এই ছবিটা দেখে একটা নতুন ধরনের অ্যাকশন দৃশ্য মানুষ দেখতে পাবে, যেটা এতটা রিয়েলিস্টিক, এতটা মাটির কাছে, এবং এতটা সিনেম্যাটিক একটা এনজয়মেন্ট দেবে অডিয়েন্সকে আমার বলে আমার মনে হয়। জিদ্দার এতগুলো লুক প্ল্যানিংটা কি করে হয়েছিল? এবং না, ডেফিনেটলি, কারণ অনন্ত সিংহ অনেক ডিসগাইজ নিয়েছিল, এবং সেই সময়ের রিসার্চ করে তখনকার দিনে ডিসগাইজ কিভাবে হতো, তখনকার দিনে ডিসগাইজ কি কি মেটেরিয়াল ইউজ হতো, সবকিছু সোমনাথ কুণ্ডুর ডিজাইন করেছে, এবং সঞ্চিতা ভট্টাচার্য, তাদের দুজন মিলে যে লুকগুলো অ্যাচিভ করেছে। এবং সেই সময়ের শুধুমাত্র লুক না, সেই সময় শিল্প নির্দেশনা, সেই সময় কিভাবে ক্যাবরে ড্যান্স হতো, কিভাবে বাড়ির আর হতো, চট্টগ্রাম অস্ত্রাগার লুট, তারপর আসাম বেঙ্গল রেলওয়ে। আমার মনে হয় এরা এত নিপুণভাবে কাজ করেছে, প্রত্যেকটা শিল্পী এবং কলাকুশলী। তাদের প্রত্যেকটা তাদের ভালোবাসা এবং নিষ্ঠা প্রত্যেকটা ফ্রেমে দেখতে পাবে মানুষ। এবং আমার মনে হয় 14ই আগস্ট যখন হলে এসে লোকেরা এই ছবিটা দেখবে, তখন তারা টাইম ট্রাভেল করে 1923 সাল, 1930 সাল, 1947, 1960-এর দশকে মানুষ পৌঁছে যাবে। জিদ্দার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কিরকম? মানুষটাকে এরকম দেখলে কাজ থেকে এই ডেডিকেশনটা কতটা? সেটা শুরু দিয়ে বলতে গেলে, জিদ্দাকে আমি বলেছিলাম আমাকে 1 ঘন্টার একটা সময় দাও, আমি একটা গল্প তোমায় শোনাতে চাই, তুমি শুনে না বলবে, এইটাই তো। তো ওই 1 ঘন্টাটা পরবর্তীকালে প্রায় 1.5 বছরের একটা জার্নি হয়ে যায়, এবং আর কিছুদিন পর মুক্তি পেতে চলেছে এই ছবিটা। এবং জিদ্দাকে নিয়ে বলতে গেলে, জিদ্দা প্রচন্ড খুঁতখুঁতে একটা মানুষ, এটা আমি প্রত্যেক জায়গায় বলি। মানে এত খুঁতখুঁতে মানুষ আমি খুব কম দেখেছি। কেন এই প্রত্যেকটা সিনের আগে কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, কখন হয়েছে, কে বলেছে, কোথা থেকে রেফারেন্স, এভরিথিং হি ওয়ান্টস টু নো। তাই জন্য উনি সমস্তটা হোমওয়ার্ক করে সেটে আসে, এবং
একটা সিন ছিল যেটা বিরাট বড় একটা সিন, সেটা 3 মাস আগে থেকে আমাকে শোনাতে শুরু করেছিল মুখস্থ করে যে এটা এরকম হলে কেমন হয়, ওইরকম হলে। আমার নিজেরই মনে থাকে না 2 দিন আগে কি বলেছে, বাট ডেফিনেটলি হি হ্যাজ বিন লিভিং দ্য লাইফ অফ অনন্ত সিংহ ফর 1.5 years। মানে এটা একটা অ্যাডেড বেনিফিট ইন ফর এ ফিল্ম। মানে আমি এটা খুব কম পেয়েছি জীবনে, যে একটা মানুষ, আমার যদি একটা 1.5-2 বছরের লড়াই হয়, একটা মানুষ সে এত বড় স্টার হওয়া সত্ত্বেও তারও লড়াইটা 1.5-2 বছরের ছিল। তিনি কিন্তু অন্য কোনো কাজ করেনি, মানে ডেফিনেটলি ছোটখাটো কিছু ভাবনা চিন্তা এই ওই হতেই পারে, বাট ডেফিনেটলি 1.5 থেকে 2 বছর হি হ্যাজ বিন লিভিং দ্য লাইফ অফ অনন্ত সিংহ উইথ মি। এবং অডিয়েন্স ছিটকে যাবে ছবিটা দেখে। মানে আমি কিছু সিন দেখে আমার নিজের গায়ে কাটা দিয়েছে মনিটরের পেছনে বসে। আমার মনে হয় অডিয়েন্স সেই সেম এক্সপিরিয়েন্সটা ফিল করবে 14 আগস্ট হলে গেলে। একেবারেই এখানে জিদ্দা ছাড়াও যাকে লোক দেখছে টোটা রায় চৌধুরী কেমন? টোটাদা ইজ ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম। মানে টোটাদা একটা পুলিশ ইন্সপেক্টর যাকে তখনকার দিনে নিয়োগ করা হয় অনন্ত সিংহকে ধরার জন্য, যদিও কিছুটা ফিকশনাল এলিমেন্ট অ্যাড করা হয়েছে, কিছু নামকরণ পাল্টানো হয়েছে একটা টেকনিক্যাল কারণে, কিন্তু টোটাদা ইজ ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম। অ্যান্ড এই 60-এর দশকে এই ক্যাট অ্যান্ড মাউস একটা রেস চলে আর কি, অনন্ত সিংহকে ধরা এবং তার মধ্যে তার ডাকাতিগুলো হতে থাকে। তো ডেফিনেটলি এই যে ফেস অফটা আমার মনে হয় অডিয়েন্স খুব এনজয় করবে। এবং টোটাদা ছাড়াও এই ছবিতে প্রচুর মানে প্রচুর শিল্পীরা কাজ করেছে, যেমন চন্দন সেন, যেমন তোমার লোকাদা মাস্টারদা সূর্য সেনের চরিত্রে, যেমন তোমার আহ, আহ, তোমার উম, দেবোত্তমা আছে, প্রিয়াঙ্কা সরকার আছে, তোমার আহ, সৃজলা আছে, তোমার শুভ্রজিৎ রনিদা দা আছে, শুভ্রজিৎ দা আছে। অ্যান্ড ডেফিনেটলি দে আর ফ্যান্টাস্টিক অ্যাক্টার্স অ্যান্ড দে হ্যাভ ডান দেয়ার, মানে দে হ্যাভ গিভেন দ্য 100% ফর দ্য ফিল্ম। এবং এই ছবিটা আমি বারবার বলছি, এই ছবিটা যারা যারা দেখতে আসবে তারা টাইম ট্রাভেল করে এই ছবিটা তাদের 1920-র দশকে, 30-এর দশকে এবং 60-এর দশকে নিয়ে যাবে। মানুষ ট্রেলার দেখে এটুকু বুঝতে পারছি পুরো কাজটা একদম প্রফেশনাল ভাবে রিসার্চ করে বানানো। সেখানে মিউজিকের ক্ষেত্রেও তোমরা পুরো একদম খামতি দাওনি। বিশেষ করে ভোট সংটা এখন ভাইরাল যাকে বলা হয়, দুর্দান্ত হয়েছে। সেইটার প্ল্যানিং কি করে হয়েছিল জিদ্দাকে ওইভাবে প্রেজেন্টেশন করাটা, যেখানে দেখছে বলছে জিদ্দা যে এই কি স্বাধীনতা মানুষ চেয়েছিল, যেখানে পুলিশ ঢুকছে আছে উর্দি করে, এই জিনিসগুলো দেখানো। না এইগুলো তো রিসার্চ ওয়ার্ক এবং এইগুলো তো স্ক্রিপ্টেড আছে, মানে কোথাও না কোথাও থেকে আছে আর কি। এবং আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি 90% অফ দ্য সিনস ছবিটায় কোথাও না কোথাও স্ক্রিপ্টেড আছে। মানে অনন্ত সিংহ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ছাড়াও আরো অনেকগুলো বই লিখেছিলেন, এবং কিছু ইন্টারনেট রেফারেন্সেসও আছে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোস তার সাথে দেখা করতে এসেছিলেন। এবং প্রত্যেকটা সিন স্ক্রিপ্টেড আছে কোথাও না কোথাও। এবং এইটুকু বলতে পারি যে একটা বিরাট রিসার্চ ওয়ার্ক আছে এই ছবিটার পেছনে। এর পেছনে একটা বিরাট রিসার্চ ওয়ার্ক আছে। এবং আহ, আমরা নিপুণভাবে চেষ্টা করেছি অনন্ত সিংহ যে এতটা আত্মবলিদান দিয়েছিল দেশের জন্য, সেটাকে নিষ্ঠার সঙ্গে অডিয়েন্সের কাছে তুলে ধরা। তুমি অনন্ত সিংহের জন্য জিদ্দাকে কেন চুজ করলে, অন্য কাউকে কেন করলে না? অনন্ত সিংহ জীবনটাকে যদি দেখা হয়, অনন্ত সিংহ জীবনে এমন কিছু জিনিসপত্র করেছিল সেগুলো খুব লার্জার দ্যান লাইফ। মানে যেটা আসাম বেঙ্গল রেলওয়ে বলছি, ব্রিটিশদের থেকেই টাকা লুট করেছিল, কিভাবে করেছিল সেটা ছবি দেখলে বুঝতে পারবে। বাট তারপরে চট্টগ্রাম অস্ত্রাগার লুট, এবং তারপর প্রাককালে 1960 সালের কিছু ডাকাতি আছে, যে ডাকাতিগুলো খুবই লার্জার দ্যান লাইফ। এবং তার বইতেই স্ক্রিপ্টেড আছে যে উনি টেপ রেকর্ডার নিয়ে অ্যাকচুয়ালি ডাকাতি করতে যেতেন। আচ্ছা, এনিওয়েজ সেগুলো সিনেমা দেখলে বেশি বুঝতে পারবে। সারপ্রাইজ। তো চরিত্রটাই এত লার্জার দ্যান লাইফ, তো আমার মনে হয়েছিল এমন একজন মানুষ এই চরিত্রটা করা উচিত যে এতটা লার্জার দ্যান লাইফ। এবং জিদ্দা আমরা ছোটবেলা থেকে দেখেছি যখনই স্ক্রিনে আসে তখনই একটা অ্যাডেড লেয়ার অফ ক্রিয়েট করতে পারে, অ্যাডেড লেয়ার ক্রিয়েট করে, এবং তার নিজস্ব একটা অরা আছে। এবং আহ, সেই অরাটা আমার মনে হয়েছিল এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে খুব সাহায্য করবে। বাট ডেফিনেটলি এটাও অনেকে আমাকে বলেছিল যে অনন্ত সিংহ কি জিত হয়ে উঠবে। তবে এইটুকু বলতে পারি, ছবিটা শেষে ছবিটা যারা পুরোটা দেখবে তারা একটা নতুন জিদ্দাকে দেখতে পাবে। এবং আমি গ্যারান্টি নিয়ে বলছি, সেটা অডিয়েন্স বুঝতে পারবে 14 আগস্ট এলে, যে আহ, জিদ্দাই অনন্ত সিংহ হয়ে উঠেছে। আমি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে বলতে চাই, জিদ্দা প্রচন্ড কুটকুটে, প্রচন্ড নিষ্ঠার সাথে হি হ্যাজ বিন লিভিং দ্য লাইফ অফ অনন্ত সিংহ ফর 1.5 years। 1.5 বছর ধরে উনি অনন্ত সিংহ জীবনযাপন করছে। আমার মনে হয় সেটা অডিয়েন্স হলে গিয়ে দেখতে পাবে। যখন তোমার টেকনিক্যাল কারণে যখন সিনেমাটা এলো না, পোস্টপন্ড হয়ে গেছিল, তখন তোমার পার্টিকুলার নিজের এক্সপিরিয়েন্স কেমন ছিল যে এত কষ্ট? ডেফিনেটলি একটু ডেফিনেটলি একটা ছবি বানাতে গেলে একটা অনেকগুলো মানুষের কোলাবোরেশন, অনেকগুলো, এবং ডেফিনেটলি ছোটোখাটো হার্ডেলস তো থাকবেই। বাট ডেফিনেটলি এটা কোনোদিন মনে হয়নি, কষ্ট কোনোদিন হয়নি যে ছবিটা আটকে গেছে। আটকানো পর্যায়ে কোনোদিনই ছিল না এটা।
যাই হোক, বাট ছোটোখাটো হার্ডলস, ছোটোখাটো কিছু থাকবে, বাট এগুলো সব কিছু উত্তীর্ণ করে আমরা 14ই আগস্ট আসছি, এবং আমি খুব আশাবাদী ছবিটা নিয়ে। মানুষ, অডিয়েন্স ইতিহাসকে নতুনভাবে জানতে পারবে, ইতিহাসে হারিয়ে যাওয়া এক বিপ্লবীর কথা জানতে পারবে, ইতিহাসের এক সংগ্রামের কথা জানতে পারবে, ইতিহাসে এক সময়ের কথা জানতে পারবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অডিয়েন্সকে কি বলতে চাও? অডিয়েন্সকে একটাই কথা বলবো, আপনারা 14ই আগস্ট হলে গিয়ে দেখবেন কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এটা অনন্ত সিংহর জীবন থেকে অনুপ্রাণিত একটা গল্প। মাস্টারদা সূর্য সেনের ছায়াসঙ্গী ছিলেন অনন্ত সিংহ, এবং শুধুমাত্র একজন বিপ্লব নয়, একজন বিপ্লবী নয়, এটা একটা বিপ্লবের গল্প, এটা একটা সময়ের গল্প, এটা একটা বিতর্কের গল্প, একটা সংগ্রামের গল্প। এই সব কিছুকে জানতে হলে আপনাদের 14ই আগস্ট আসতেই হবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দেখতে, এবং আপনারা নিজে বিচার করে জানাবেন যে তিনি আদৌ বিপ্লবী ছিলেন না ডাকাত। অবশ্যই জানাও কেমন লাগলো কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা, অবশ্যই দেখো। তোমাকে অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ, বিশ্বকাপ থ্যাংক ইউ স্যার, আর আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।